পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা থেকে যিনি তৃণমূল কংগ্রেসের হাল ধরেছিলেন সেই তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম সেনগুপ্তের কাছে আসন্ন এই লোকসভা নির্বাচন নিয়ে পূর্ব বর্ধমান জেলায় যে আসন আছে তাই নিয়ে তার কী ভাবনা চিন্তা। আমরা বিগত 14 এবং 19 সালে উনি এই লোকসভা নির্বাচনে দুটো ক্ষেত্রেই প্রার্থী চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, তাই ওনার কাছে আমরা এখন বহুত ভালো অভিজ্ঞতা নিয়ে কিছু জানতে চাই। কি কঠিন না সহজ? না, তৃণমূল কংগ্রেসের পক্ষে এই নির্বাচনটা সহজ এই জন্যই বলি, বিগত নির্বাচনে মোদী সরকারের 5 বছর ছিল, মানুষ তার 5 বছর দেখেছিল 14 থেকে 19। তো মানুষের একটা ধারণা ছিল যে 5 বছরে একটা কেন্দ্রীয় সরকার সব কিছু করে উঠতে পারে না, সুতরাং আর একটা বার তাদের সুযোগ দেওয়া যেতে পারে। সেই সুযোগ তারা দ্বিতীয়বার পেয়েছিলেন। কিন্তু বিগত 10 বছর ধরে যদি আমরা হিসাব মিলাই আমরা দেখতে পাব যে আমাদের যে ঝুলি সেই ঝুলিটা শূন্য, অর্থাৎ জনগণকে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং অন্যান্য সময়, ধরুন একটা দেশের সরকার চলে একটা পরিকাঠামোর ওপরে, এবং সেই পরিকাঠামোগত ব্যাপারটা আমরা বিগত কয়েক বছর দেখতে পাচ্ছি এটা একটা একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। ভারতবর্ষের কাছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন ভারতবাসীর কাছে বা অনাবাসী ভারতীয় তারাও বলছেন কিন্তু যে আগামী দিন ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এটা এখন লাখ টাকার প্রশ্ন। মন্ত্রিত্ব যে কেউ পেতে পারে, মন্ত্রিত্ব পেয়ে যে কেউ শাসন করতে পারে, কিন্তু ভারতবর্ষে সংবিধানে যেটা জলজল করে লেখা আছে, ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা তাতে যে কথা লেখা আছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তা আমার যেটা ব্যক্তিগত মতামত এবং দেশবাসীরও আগামী দিনের এটাই মতামত যে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের যে স্বাধীন দেশ, মানুষের যে মত প্রকাশের অধিকার, সেটা আগামী দিন থাকবে কিনা। একদমই। আমি নেক্সট যেটা প্রশ্ন আমার, যে এবারের যে ভোট বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, আপনি তো মাটিটাকে চেনেন, জানেন, এতবার এত সংগঠন কোথাও কি দুর্বল হচ্ছে যে জন্যে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি দেবে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে বারবার ছুটে আসতে হচ্ছে? দেখুন, সংগঠন নষ্ট হচ্ছে। অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা কথা আছে। আমরা 12 বছর এ রাজ্যে ক্ষমতায় আছি, তার আগে 34 বছর একটা অন্য রাজনৈতিক দল এখানে ক্ষমতায় ছিল, এবং তাকে মাত্র 13 বছরের মধ্যে মমতা ব্যানার্জি বাংলায় যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছেন। প্রথম 5 বছর মমতা ব্যানার্জির স্লোগান ছিল যে বদলা নাই বদল চাই, যাতে বাংলার উন্নয়নের ক্ষেত্রে গণ্ডগোল হিংসার কোনো পরিপন্থী না হয়, সেটাই তার প্রধান লক্ষ্য ছিল। কারণ 34 বছর একদলীয় শাসনে বাংলা যেভাবে খাদের কিনারে চলে গেছিল, সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি আজকে বাংলাকে তুলে এনে আবার বিশ্ব বাংলার মানচিত্রে কিন্তু স্থান করে দিয়েছেন, এটা আপনারা দেখবেন। কন্যাশ্রী আজকে সর্বত্র সমাদিত। কেন না, কন্যাশ্রীর যে ধ্যান ধারণা সেটা সারা পৃথিবী কিন্তু মেনে নিয়েছে। এরকম বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জি যেগুলো চালু করেছিলেন এবং আজও চলছে, এবং আপনারা লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটি বাজেটে এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা ধরা হয়। এই নয় যে একটা পরিকল্পনা নিয়ে যে প্রকল্প চালু করে প্রকল্পটা বন্ধ করে দেওয়া হলো, বাজেটে 10 কোটি, বাজেটে 5 কোটি টাকা দিয়ে সেটাকে বন্ধ করা হবে, তা নয়। কিন্তু এই প্রকল্পটাকে চালিয়ে যাওয়া এবং এই প্রকল্পগুলি কী করে উন্নত করা যায়, আরও উন্নত থেকে উন্নততর করার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করে যাচ্ছেন। জন্ম থেকে মৃত্যু অবধি একটা মানুষের সংসারে যা যা প্রয়োজন তার
প্রায় সমস্তটাই মমতা ব্যানার্জি এই প্রকল্পের দ্বারা তাদেরকে উপকৃত করছেন, এবং সে গরিব বলুন, বড়লোক বলুন, মধ্যবিত্ত বলুন, সকলের বাড়িতেই মমতা ব্যানার্জির এই যে প্রকল্পের যে সুফল সেটা কিন্তু পৌঁছেছে। আরেকটা জিনিস হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এবারে যে ভোট পার্সেন্টেজ, আপনি তো মাটিতে থেকেছেন এবং এখনও মাটিতেই আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কি তৃণমূল মানে বিজেপি যেটা বলছে তারা জিতবে, কনফিডেন্সলি বলছে জিতবে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি লিড পাবে না? তাই তৃণমূল কংগ্রেস ভোট পার্সেন্টেজও বাড়াবে। 14 নিরিখে দেখেন 14 লোকসভাতে আমরা জিতেছিলাম এবং ভোটের পরিমাণ যথেষ্ট ভালো ছিল, 1 লক্ষের ওপর ভোটে আমরা জিতেছিলাম। গত বছর আমাদের কিছু দুর্বলতা এবং শৈথিল্য এবং সর্বোপরি দুর্গাপুরের আমাদের 2জন বিধায়ক ছিলেন। পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা এর মধ্যে আছে, আর 2টি বিধানসভা পড়েছে পশ্চিম বর্ধমানে। দুর্গাপুরের যে 2টি বিধানসভা পূর্ব ও পশ্চিম, সে 2টি বিধানসভা কিন্তু বিরোধীদের দখলে ছিল। স্বভাবতই আমরা সেই জায়গায় কিছুটা পিছিয়ে ছিলাম, এবং আপনারা একটা জিনিস জানেন যে দুর্গাপুরের একটা কসমোপলিটিয়ান ক্যারেক্টার আছে, অর্থাৎ বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন বর্ণের লোক সেখানে বাস করে তারা, এবং যেহেতু ওখানে কেন্দ্রীয় সংস্থার প্রচুর কারখানা রয়েছে, তারা ভেবেছিলেন যে যদি বিজেপিকে আমরা জেতাই, যদি বিজেপি এখানে জিতে যায়, তাহলে আগামী দিনে দুর্গাপুরের শিল্পের হাল ফিরবে। কিন্তু বাস্তবিক আমরা কি দেখতে পেলাম যে 21-এর বিধানসভা নির্বাচনে আমরা একটি বিধানসভা ওখানে পুনরুদ্ধার করেছি, মন্ত্রী প্রদীপ মজুমদার ওখানে জিতেছেন, এবং একটি বিজেপির দখলে গেছে, লক্ষণ গড়ই ওখানকার বিধায়ক। তো আমরা সর্বতভাবে আশাবাদী এই জন্যই, তৃণমূল ক্ষমতায় আসার পর 2টো লোকসভা নির্বাচন পার করেছে। 2টো লোকসভা নির্বাচনে বর্তমান পূর্বের প্রার্থীর আপনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, এবার অনেকটাই দূরে, কেন? দেখুন গত 14 এবং 19, 14 সালে আমি প্রথমে কাজ শুরু করি আমাদের বর্ধমান দুর্গাপুরের যিনি প্রার্থী ডক্টর মমতাজ সংঘমিতার হয়ে। পরবর্তীকালে দল আমাকে বলে যে তুমি ইলেকশন এজেন্ট হিসেবে বর্ধমান পূর্ব লোকসভাতে কাজকর্ম করো। সেই মোতাবেক আমি সেখানে চলে যাই, এবং পরবর্তী ক্ষেত্রে 2019 সালে আমাকে এই কেন্দ্রে ইলেকশন এজেন্ট করা হয়। এবছর দল হয়তো মনে করেছে যে আমার কাজের কোনো ত্রুটি থাকতে পারে, পদ্ধতিগত কোনো ভুল থাকতে পারে, যার জন্য আমাকে বাদ দিয়ে অন্য ইলেকশন এজেন্টকে তারা নিয়োগ করেছেন। আমরা গোটা জেলায় ঘোরার পরে দেখতে পাচ্ছি কিছু পুরনো দিনের তৃণমূল কর্মী বা সমর্থক বলুন, কিছু সাধারণ মানুষ বলছেন যে উত্তমবাবুকে এবার ভোটের ময়দানে সমমে দেখছি না, কেন, কি বলবেন? দেখুন, ইলেকশন এজেন্ট হিসেবে যে দায়িত্ব এবং কর্তব্য থাকে, একটা ওয়ার্ড বা একটা বিধানসভার নির্বাচন ক্ষেত্রে ততটা দায়িত্ব বা ততটা লোড কিন্তু থাকে না। স্বভাবতই ধরুন লোকসভা মানে 7টি বিধানসভা, সেই 7টা বিধানসভা ঘুরে কাজ করতে হয়, তাদের দিন রাত্রি সব এক করে কাজ করতে হয়, এবং নির্বাচন যত এগুতে থাকে আমাদের কাজের গতিও তত বাড়তে থাকে। সেই হিসেবে গত 2টো লোকসভা নির্বাচনে আমার যে ভূমিকা ছিল, এবছরও আমরা দলের হয়ে কাজ করছি, এবং আগামী দিন দল কোনো পদে না রাখলেও, দল কোনো ক্ষমতায় না রাখলেও আমি কিন্তু মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। দল যদি বলে যে তোমাকে কাজ থেকে বিরত করা হলো, সে মুহূর্তে হয়তো আমি বিরত হব, তার আগে যতদিন বাঁচব এই দলটাই করব। কারণ আপনারা দলের জন্মলগ্ন থেকে দেখেছেন যে আমরা কয়েকজন ব্যক্তি বিভিন্ন ঝুঁকি নিয়ে এই দলটা করেছি। সেদিন কিন্তু এই দলটা ক্ষমতায় আসবে
এরকম কোনো আশা আমরা দেখতে পাইনি। স্বভাবতই আমরা কোনো আশা ছাড়াই কি পাবো কি পাবো না, দল অনেক দিয়েছে। এই যে আজকে এত পরিচিতি, এটা তো দলের জন্যই। আমরা কেউ বড় খেলোয়াড় নয়, কেউ বড় শিল্পী নই। সুতরাং দলের কাছে আমি কৃতজ্ঞ যে দলের পক্ষ থেকে আমি এত বড় পরিচিতি পেয়েছি, সম্মান পেয়েছি, এটাই বড় পাওনা। দল এবছরের নির্বাচনে আপনাকে কোনো দায়িত্ব দেয়নি, তাহলে কিভাবে দলের হয়ে কাজ করছেন আপনি? দেখুন, পদ থাকলেই কাজ করা যায়, আর পদ না থাকলে কাজ করা যায় না, এটা কিন্তু আমরা দেখেছি। আমরা মনে করি, ব্যক্তিগতভাবে এটা আমার ধারণা, যে পতাকা যতক্ষণ না আপনার হাত থেকে কেড়ে নিচ্ছে, পদের চেয়ে পতাকার মূল্য কিন্তু অনেক বেশি বলে আমার কাছে মনে হয়। তাই সাধারণ কর্মী হিসেবে কাজ করতে কি অসুবিধা আছে? কোনো সময় নেতা হিসেবে করেছি, আজকে সাধারণ কর্মী হিসেবে যদি কাজ করি, আমার তো মনে হয় না খুব একটা ফারাক পড়ে। এই কয়েকদিন আগেই আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরে পদযাত্রা করেছিলেন, সেখানে রাস্তায় রেখে আপনার সঙ্গে কানে কানে কি কথা বললেন? কুশল বিনিময় করলেন এবং ভোটের কি পরিস্থিতি সেটাও তিনি জানতে চাইলেন। কারণ মমতা ব্যানার্জি আমাদের দীর্ঘদিন ছিলেন। 1991 সালে যখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেস করেন, সেই সময় থেকে আমাদের তার বাড়িতে যাতায়াত, এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে অবধি তার বাড়িতে লোকজনের অবাধ যাতায়াতের জায়গা ছিল। কিন্তু বর্তমানে যেহেতু তার নিরাপত্তার অনেক ব্যাপার রয়েছে, তিনি রাজ্যের সর্বোচ্চ ব্যক্তি, তাই এখন অনেক আট হয়ে গেছে সেখানকার লোকজনেরকে ঢুকতে দেওয়ার। সে মতো আমরাও এখন আগের মতন যখন ইচ্ছা হলো তার বাড়ি চলে গেলাম, সেটা হয় না। তবে দেখা হলে সৌজন্য বিনিময় হয়, তিনি এর কথা বলেন, জিজ্ঞেস করেন। এটাই রাজনীতিতে বড় পাওনা। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি আমাদের মতন সাধারণ কর্মীকে মনে রেখেছেন, এছাড়া আর বড় পাওনা কি হয়? আচ্ছা, যে বর্ধমান জেলা আপনি সমস্ত কর্নার ছিলেন, সেই বর্ধমান জেলায় আপনি 9 দশক থেকে নির্বাচন করছেন। এই নির্বাচনে এত খাপছাড়া নির্বাচন, যে দল ক্ষমতা আছে কোনোদিন আমরা দেখিনি, কেন, কি ব্যাপার? না, দেখুন, দলে খাপ ছাড়া বা ছন্দ ছাড়া, দেখুন, কোনো কেউ দায়িত্ব নিয়ে যদি ভোট করে, সবারই আমার মনে হয় এসে তাকে সাহায্য করা উচিত, এবং সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া, কোনো ব্যক্তিগত প্রয়াসে কোনো দলের প্রার্থী জিততে পারে না। সুতরাং সম্মিলিত প্রয়াসটাই কিন্তু এখানে দরকার। এবারে নির্বাচনটা দলের কাছে কতটা গুরুত্ব এবং সহজ না কঠিন বলে আপনার মনে হয়? দেখুন, যেহেতু দলের যে কোনো নির্বাচনে দলের কাছে গুরুত্ব থাকে এবং সেটা একটা আলাদা মাত্রা পায়, কিন্তু এই লোকসভা নির্বাচন আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে মোদী বিরোধী একটা হাওয়া, চাপা হাওয়া বইছে। এই হাওয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা এর কোনো সুইং কিন্তু এখনো কেউ দেখাতে পারছে না। কিন্তু আমরা যারা, আমি 46, আপনি জানেন আমাকে, 46 বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি। তাই 46 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাতে আমার মনে হয়েছে, মোদী যতই ফানুস দেখাক, যতই গর্জন গেটের ওপর বেলুন উড়ুক, মোদীর ফানুস কিন্তু 4 তারিখে ফেটে যাবে, এটা আপনারা লক্ষ্য করবেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত গোটা জেলা জুড়ে আছেন, অনেকেই আমাদের জিজ্ঞেস করছেন